দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার রেশ কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরাকান আর্মির পর এবার বান্দরবান সীমান্তের খুব কাছে তৎপরতা চালাচ্ছে দেশটির নতুন সশস্ত্র গোষ্ঠী কুমি পিপলস ফোর্স কেপিএফ। কেবল তাই নয়, সীমান্তে নির্বিঘ্নে চলাফেরা করতে বিজিবির আনুষ্ঠানিক অনুমতিও চায় তারা। সশস্ত্র সংগঠনটি বাংলাদেশের জন্য হুমকি নয় দাবি করলেও জিরো টলারেন্স বিজিবির। হিরণ খানের অনুসন্ধান, ক্যামেরায় স্বাধীন হোসেন। একটু অফ করতে অল আন্ডার কন্ট্রোল, সব স্বাভাবিক, ওভার। চলতি বছরের ৭ জুন বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পথ ধরে মিয়ানমারে ফিরিয়ে দেয়া হচ্ছে দেশটির ৪৭ জন নাগরিককে। এরা রোহিঙ্গা নয়, বাংলাদেশ সীমান্তের ১৮ কিলোমিটার দূরে মিয়ানমারের চীন রাজ্যে পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী। অঞ্চলটিতে আরাকান আর্মির অত্যাচারের শিকার হয়ে তারা ৫ জুন সীমান্ত পাড়ি দিয়ে ঢুকেছিল বান্দরবানে। দুদিন পরে তাদের ফিরিয়ে দেয় বিজিবি। তবে এই নিরস্ত্র খুমি নয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাথা ব্যথার কারণ সশস্ত্র খুমিরা। আরাকান আর্মির হাত থেকে খুমি জনগোষ্ঠীকে রক্ষায় পালেতোয়া অঞ্চলের রাজনৈতিক সংগঠন খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি কেএনসিপি গড়ে তুলেছে তাদের সশস্ত্র শাখা, যার নাম খুমি পিপলস ফোর্স কেপিএফ। সংগঠনটি সীমান্ত এলাকায় কার্যক্রম চালাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। তৎপরতা আরও জোরদার করতে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চেয়ে গেল ২৫শে মে বিজিবিকে চিঠি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। বাংলাদেশের জন্য হুমকি তৈরি না করে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষার কথা জানায় ওই চিঠিতে। তবে এর কোনো জবাব দেয়নি বিজিবি, বরং কোনো সশস্ত্র সংগঠনকে প্রশ্রয় না দিতে কঠোর অবস্থানে তারা। এবার দেখা যাক সীমান্তের কাছে কোথায় কিভাবে কার্যক্রম চালাচ্ছে কেপিএফ। অনুসন্ধানের শুরু বান্দরবানের থানচি বাজার থেকে। স্থানীয়দের কাছে জানতে চাই কেপিএফ সম্পর্কে। তারা বলছেন শুধু নাম শুনেছেন, দেখেননি কখনো। এই খবরের মাধ্যমে দেখতেছি আর কি, মিডিয়ার মাধ্যমে আর কি, ফেসবুকে লেখালেখি করে, ছবি দেখতেছি, ওইটা দেখতেছি, কিন্তু এমনি সরাসরি দেখি না। আগে থেকে পরিকল্পিতভাবে কোনো অস্ত্রধারী নাই এখানে, এখানে বাংলাদেশে নাই। কিন্তু আমরা সরাসরি কথা বলতে চাই কেপিএফ সদস্যদের সাথে। একটি নির্ভরযোগ্য সূত্র ধরে আমাদের গন্তব্য সীমান্তের ৭২ পিলারের দিকে। ঘুটঘুটে অন্ধকারে থানচির সাঙ্গু নদীপথে ঘণ্টাখানেকের যাত্রা, চারদিকে পাহাড় জঙ্গলে অজানা আতঙ্ক। আমরা এই দুর্গম এলাকা এবং এই যে পানিপথ আছে সেই পানিপথ দিয়ে আসলে সীমান্তের খুব কাছাকাছি যেতে চাই। একটা বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে জায়গাটিতে আমরা যাচ্ছি এটি পুরো হাই অ্যালার্টে রয়েছে। এবার ৯ কিলোমিটার ঝিরিপথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। অন্ধকারে এই ঝিরি দিয়ে হাঁটা কি যে কষ্টের। তবে আমাদের যে গাইড রয়েছে তিনি বললেন যে এই ঝিরিটি সেফ, কোনো রকম কোনো সমস্যা নেই। তারপরেও চোখ কান খোলা রেখে আমরা যাচ্ছি। বাসে নিয়ে যাবো তো আপনাদেরকে, সাংবাদিক বলা যাবে না। ক্যামেরাগুলো হচ্ছে আপনাদের ব্যাগের ভিতরে রাখবেন, যাতে করে আপনাদের পরিচিত না জানে। আচ্ছা, তাহলে সকালবেলা আমরা রওনা দিব, তাই তো? জি জি, ওকে। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে নামতে হবে না? দুর্গম গিরিখাত পেছনে ফেলে একদিন পর পৌঁছে যায়
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সেই ৭২ পিলারের কাছাকাছি। সেখানে যেতেই চোখে পড়ল আরাকান আর্মির পরিত্যক্ত ক্যাম্প, যা ছেড়ে পালিয়েছে তারা। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি কিন্তু আসলে আরাকান আর্মির এখানে ছিলেন একদম ৭২ পিলারের পরেই সীমান্ত ঘেঁষা অবস্থায় তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা এখান থেকে আসলে চলে যান। কি বলে ওরা? ক্যামেরা অফ করতে বলছে, এরা ক্যামেরা সামনে কথা বলছে। একটু অফ করো তো, একটু অফ করো। আমরা মূলত এখন ৭২ পিলারের কাছে এসেছি এবং আমাদের সাথে আমাদের যেই গাইড ছিলেন তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে কিন্তু আমরা কেপিএফ এর সদস্যের সাথে দেখা করতে পেরেছি এবং আপনাদের সাথে একটু কথা বলবো। ওনারা কি বুঝবে আমার কথা? ওনাকে বুঝবে? বাংলা বুঝবে? বাংলা বুঝবেন না, বুঝবে না। এরা ওনাকে জিজ্ঞেস করেন যে ওনাদের এখান থেকে ক্যাম্প কত দূরে? নচি এনি দাইনপুর উমতে এদের ক্যাম্প নাকি আরও যাইতে হবে অনেক দূরে, প্রায় ৬-৭ ঘন্টা লাগে। তারা জানায়, পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ায় ছোট জাতিগোষ্ঠীগুলো বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে। তাদের দাবি, বাংলাদেশে প্রবেশ করবে না, শুধু সীমান্ত রেখায় অবস্থান করবে কেপিএফ। কি বললো? এরা বললো যে আমরা যেহেতু সীমানার বর্ডার বাংলাদেশ এবং মায়ানমার, তো আমরা বর্ডার কখনো ক্রস করবো না অনুমতি ছাড়া। আরাকান আর্মি কি চায় তাই জিজ্ঞেস করেন তো। আর কার মিটিং আছে কি তিন আইনের মতে এরা বললো যে মায়ানমার দেশের আরাকানরা যেহেতু বর্তমানে যে চলমান অবস্থা যে যুদ্ধ চলতেছে, ওখানে হচ্ছে খুনিদেরকে জোরপূর্বক করে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক করে আর মেয়েদের প্রতি হচ্ছে বিভিন্ন ধরনের এরা অত্যাচার নির্যাতন করে। তবে কেপিএফ এর তৎপরতা এত সরল রেখায় দেখতে রাজি নয় বিজিবি। কেননা সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল তৈরি করতে পারে নিরাপত্তার ঝুঁকি। আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করছি, সেখানে আসলে কোনো ধরনের সংগঠনের কোনো বিন্দুমাত্র সুযোগ নেই আমাদের সীমান্ত অতিক্রম করে ভেতরে আসা। আমাদের দেশের বাইরে, সীমানার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংগঠন তারা কাজ করতেই পারে। আমাদের বর্ডারে আমরা জিরো টলারেন্স। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা সকল খুনি সশস্ত্র নয় বটে, কিন্তু ওপারে সংঘাতের সুযোগে সশস্ত্র সদস্যরা মিশে যেতে পারে বেসামরিক মানুষের সঙ্গে। তাই সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। হিরণ খান, চ্যানেল 24, বান্দরবান। চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে না সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে আস্থা ফিরছে জনগণের। বিগত 5 মাসের অর্জন ও মূল্যায়ন নিয়ে চ্যানেল 24-এর সাথে আলাপে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। পলাতক শেখ হাসিনার বক্তব্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি ও সামাজিক কাঠামোর চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপরেই 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা জানায় সরকার। এরই মধ্যে অতিবাহিত হয়েছে 5 মাস। কতটা সফল হলো সরকার তার মূল্যায়ন জানতে কথা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে। যেমনটা আপনাকে প্রশ্ন করেছিলাম, খোলামেলা কথা বলেন চাঁদাবাজি, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে। জানান, মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, যে লুটপাট হয়েছিল, সেখানে আসলে মানুষের জন্য খুব বেশি কাজ করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে যথেষ্ট পরিমাণে। বিচ্ছিন্নভাবে হয়তো কিছু বিষয় করতে পারে, তবে ইন জেনারেল সত্যিই যে পুলিশ এবং প্রশাসন জনগণের সেবা করছে, সেটা আজকে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। সরকারের পররাষ্ট্রনীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিয়েও কথা বলেন মাহদি আমিন। জানান, মালয়েশিয়া ও চীন সফরে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে যেমন চীন ভূমিকা রাখতে পারে, রাইট ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা নতুন দ্বার উন্মোচন করা সম্ভব থ্রু দ্য ইকোনমিক করিডোর। তবে সেই সুসম্পর্কের ভিত্তি হতে হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস। আমরা চাই
আমাদের নিকটতম এই প্রতিবেশীর সাথে আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ট্যুরিজম সব জায়গাতে কোলাবোরেশন বাড়াবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা নিশ্চিত করব জনগণের কল্যাণ, এবং আমরা অবশ্যই নিশ্চিত করব সবার আগে বাংলাদেশ। প্রশ্ন ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে। সাফ জানিয়ে দেন, ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। আমরা আহ্বান জানাবো সকলের কাছে যেন যিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিভিন্ন বক্তব্য বা বয়ান প্রচারের ক্ষেত্রে সবারই মনে হয় একটা দায়িত্বশীল আচরণ থাকা উচিত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু তাপমাত্রা বৃদ্ধি বা প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয়। রাতের গরম তাপমাত্রা কেড়ে নিচ্ছে মানুষের গভীর ঘুমও। নতুন এক গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে বাড়ছে ঘুমের ঘাটতি, আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের বড় শহরের মানুষ বছরে গড়ে ঘুম হারিয়েছেন ৭২ থেকে ৮৪ ঘন্টা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের পাশাপাশি বেড়েছে রাতের তাপমাত্রাও, যার সরাসরি প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপর। রাত যত উষ্ণ হচ্ছে ততই কমছে ঘুমের সময় ও গভীরতা। গবেষণা বলছে, বছরের সবচেয়ে গরম সময়ে উষ্ণ অঞ্চলে বসবাস করা শিশু, বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। ক্লাইমেট সেন্টারের গবেষণা অনুযায়ী ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে একজন মানুষ বছরে গড়ে প্রায় ২ ঘন্টা ঘুম হারাতেন। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে সেই ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে বছরে প্রায় ৫ ঘন্টায়। গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে বিশ্বের ১৩৩৮টি শহর, এর মধ্যে ১৩৩৫টি শহরে জলবায়ু পরিবর্তনের কারণে ঘুমের ক্ষতি অন্তত দ্বিগুণ হয়েছে, আর ৮৪০টি শহরে এই ক্ষতি বেড়েছে অন্তত ৩ গুণ। বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। গবেষণা বলছে, বছরে ঘুম হারানোর হিসাবে রংপুরে ৭২ ঘন্টা, গাজীপুর ও কুমিল্লায় ৭৪ ঘন্টা, রাজশাহী ও ঢাকায় ৭৬ ঘন্টা, খুলনায় ৭৯ ঘন্টা এবং চট্টগ্রামে ৮৪ ঘন্টা ঘুম কমেছে। রাজধানীর পল্লবী ও মোহাম্মদপুর অঞ্চলে ঘুমের ঘাটতি তুলনামূলকভাবে বেশি। পল্লবীর বাসিন্দারা বছরে গড়ে ৭৭ ঘন্টা এবং মোহাম্মদপুরের বাসিন্দারা গড়ে ৭৩ ঘন্টা ঘুম হারিয়েছেন। ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেওয়ার বিষয় নয়, এটি আমাদের মানসিক অবস্থা, মনোযোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা সঙ্গেও সরাসরি জড়িত। ঘুম কম হওয়া জনস্বাস্থ্যের জন্য একটি উদ্বেগের বিষয়। তাই বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পাশাপাশি নগর পরিকল্পনা, সবুজায়ন এবং তাপমাত্রা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতরাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতিতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং কেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুই বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনার। এলএম10-এর বিপক্ষে খেলতে মুখে আছেন লামিন ইয়ামাল। আর বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাইনালে নামবেন স্পেন তারকা। বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল ২০০৭ সালে ধারণ করার মাত্র ৬ মাস বয়সী ইয়ামালকে তরুণ মেসির গোসল করানোর ছবি আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। আর এবার সেই দুই ফুটবলারেরই দেখা হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মঞ্চে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ কিছু। আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে, কিন্তু তার সাথে খেলার সুযোগ হয়নি। বিশেষ করে ফিনালিজিমা যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ।
আর্জেন্টিনা স্পেন ফাইনাল ছাপিয়ে এই লড়াইটা যেন বার্সেলোনার অতীত বনাম বর্তমান। ব্লক রানারদের কিংবদন্তি ফুটবলার এলএম টেনের মুখোমুখি দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের কাতালান সুপারস্টার ইয়ামাল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই খোঁচা দিয়েছেন সাবেক স্পেন ফুটবলার ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজ দেশই ঘরে তুলবে বিশ্ব শিরোপা। ফাইনালটা অবিশ্বাস্য এক ম্যাচ হবে, তবে আর্জেন্টিনা চতুর্থ তারকাটা পাবে না, আমরা যোগ করব দ্বিতীয় তারকা। ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচে মাঠে বসে উপভোগ করেছিলেন সাবেক এই গোলরক্ষক। তবে তার করা ভবিষ্যৎবাণী মিলবে কিনা তা সময়ই বলে দেবে। সামিনিয়া স্যার, চ্যানেল 24। বাইরের খবর জানাবো। কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ 1 কোটি মুসলমানকে কালো ব্যাজ পরে নামাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে 144 ধারা, মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা। বিমানবন্দরের ভেতরে থাকা 136 বছরের পুরনো মসজিদটিতে গেল শনিবার থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে। দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ এবং বিমানবন্দরে সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, প্রতিবাদের অংশ হিসেবে 1 কোটি মুসলমানকে নামাজ আদায়ের জন্য আসতে বলা হয়েছে। সেই জমায়েত কি দেখছেন কিনা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। প্রথমে মিলা একেবারে নিরাপত্তা ব্যবস্থাটা দেখাবো। নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তাদের নিরাপত্তা জওয়ান মোতায়েন করা হচ্ছে, যেটা খালি চোখে বোঝা যাচ্ছে। এবং সকাল থেকে যা দেখতে পাচ্ছি 2 কোম্পানির কাছাকাছি বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আমরা যেখানে রয়েছি অর্থাৎ বাঁকড়া মোড়, এই বাঁকড়া মোড়েই কিন্তু যশোর রোডের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যশোর রোড একদম ব্যস্ততম রাস্তা, তার ঠিক উল্টো দিকেই কিন্তু বিমানবন্দরের পাঁচিল এবং বিমানবন্দর পাঁচিলের 800 মিটার ভেতরে এখান থেকে মসজিদ। এবং এই মসজিদের কিন্তু আজকে নামাজের আদায়ের জন্য বলা হয়েছিল এখান থেকে তারা একেবারে নামাজ পড়তে যাবেন, যে একদম নিরাপত্তা বেষ্টনী থাকবে, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ফেলবেন। কাল অনেক হুঙ্কার দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সকাল 11টার পর থেকে কিন্তু একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তার দলের কাউকে এখনো পর্যন্ত দেখা যায়নি। পাশাপাশি একটা জিনিস পরিষ্কার, যে আজকে কিন্তু কেউ এখানে আসেনি। যদি বলা যেতে পারে 1টার কাছাকাছি, অর্থাৎ নামাজ এখন চলছে। একেবারেই দ্বিতীয় মসজিদ দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে, এই দ্বিতীয় মসজিদের এখানে মাদ্রাসাও রয়েছে। এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছেন কিছুক্ষণ আগে, এবং তিনি কিন্তু তার একাধিক নামাজি লোকজন নিয়ে এসেছে। মূলত যারা এই স্থানীয় বাঁকড়ার লোকজন, তারাই কিন্তু এসেছেন এবং তারা বলছেন তারা কোন রকম সংঘর্ষে তারা যেতে চান না, তারা কোন রকম নিরাপত্তা বাহিনীর সাথে তারা কোন রকম টাসেলে যেতে চান না। যেটা নিরাপত্তার খাতিরে হবে সেটা তারা মেনে নেবে। আজকে কিছুক্ষণ আগে তারা 4 থেকে 5 জন এসেছিলেন মূলত মসজিদের ভেতরে নামাজ পড়তে যাওয়ার জন্য। তারা একটা প্রতিবাদ পত্রও দেন, কিন্তু সেখানে সরাসরি এখানকার যারা নিরাপত্তা আধিকারিক রয়েছে তারা বলে দেন এখানে নামাজ পড়া যাবে না, আপনারা অন্যত্র কোথাও নামাজ পড়ে দিন। এরপরে কিন্তু তারা কোন রকম সংঘর্ষে যাননি, তারা সরাসরি চলে গিয়েছে। ফলে এখানকার সার্বিক পরিস্থিতি যে খারাপ হওয়ার যে আশঙ্কা করা হচ্ছিল সকাল থেকে, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। এখনো পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং শান্তিপূর্ণ অবস্থাতেই রয়েছে। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সৌদি আরবের রিয়াদের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাংলাদেশি 2 ভাই। নিহত সজীব ও সুজনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। তাদের পিতার নাম আব্দুল মালিক। এছাড়াও আল কাশিম এলাকার বুকরিয়ায় মেশিনে কাটা পড়ে প্রাণ গেছে প্রবাসী মোহাম্মদ নাদিম হোসেনের। তার বাড়ি কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামে। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সৌদি দূতাবাসের শ্রম কাউন্সিলর রেজা রাব্বি। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা 6ষ্ঠ রাত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গেল রাতে বন্দর আব্বাস, সাহরাজ, ইরান শহর ও কাশেম আইল্যান্ড ঘিরে কয়েক দফা হামলা চালায় মার্কিন বাহিনী। বুশেহরের একটি নৌঘাটির কাছেও ঘটে বিস্ফোরণ। গেল কয়েক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইরানে অন্তত 37 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এদের মধ্যে 30 জনই বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা যাতে ইরানি বাহিনীর আরও কমে যায়, সে লক্ষ্যেই এই আঘাত। আলোচনায় না ফিরলে আরও বড় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত এবং তারা যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাল্টা জবাবে উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।